হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব আল শিশির। আজকের ভিডিওটা মেইনলি কুয়েট নিয়ে। আর মাত্র কয়েকদিন পরে তোমাদের কুয়েট এক্সাম। তো আমার স্টুডেন্ট সহ অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করতেছে যে ভাই কয়েকদিন পরে তো কুয়েট এক্সাম, তো কীভাবে ভালো করা যায়, লাস্ট মোমেন্টে কী প্রিপারেশন দিব অ্যান্ড এক্সাম হলে কেমনি অ্যাপ্রোচ করবো কোয়েশ্চেন, আপনি কীভাবে ভালো করছিলেন। তো মেইনলি এসব বিষয় নিয়েই কথা বলবো। তো লেটস গেট ইনটু ইট। তো এইবারও কোয়েশ্চেন আগের মতোই হবে। কখনোই এমন দেখা যায় না যে কোয়েশ্চেন অনেক চেঞ্জ হয়েছে। টাইম কিছুটা বাড়াইছে, 30 মিনিট বাড়াইছে, বাট কোয়েশ্চেন খুব একটা ডিফারেন্ট হওয়ার কথা না। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো, রুয়েট, কুয়েট, চুয়েটের অ্যান্ড সিকে রুয়েটের লাস্ট 3 বছরের, তাহলে দেখবা যে প্রত্যেক বছরই কিছু না কিছু রিপিট থাকে। কিছু না টু বি অনেস্ট, মানে 60 to 70% মোটামুটি তুমি প্রিভিয়াস ইয়ার করে গেলেই কমন পাওয়ার কথা। এখন জিজ্ঞেস করতে পারো যে ভাই এটা কেন হয়, স্যাররা কি প্রশ্ন দেখে দেখে বানায়? জিনিসটা এরকম না। ওয়েল, টিচারদের মাথায় তো সবসময় কিছু জিনিস থাকে যে এই জিনিসগুলোতে মেইনলি আমি জাজ করবো স্টুডেন্টকে বেস করে। এটা ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক করো, লাস্ট 20 বছরের কোয়েশ্চেন ব্যাংক করো, তুমি একটু ঘাটলে দেখবা যে প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যতগুলো টপিক আছে সবগুলোতে একটা দুইটা তিনটা কোয়েশ্চেন চলে আসছে। ওকে, এখন ওই টপিকের বাইরে তো আর কোনো টপিক নাই, বইয়ের বাইরে থেকে তো স্যাররা কোয়েশ্চেন দিবে না। সো দ্যাটস ওয়াই কোয়েশ্চেন ব্যাংক করলে অনেক কিছু কমন পাওয়া যায়। হুবহু না পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে হুবহু পাওয়া যায়, ওগুলোর সংখ্যা কম, বাট সেম টপিক থেকে সেম ফর্মুলা, সেম কনসেপ্টের ম্যাথ প্রত্যেকবার চলে আসে। অ্যান্ড সিকে রুয়েটের ক্ষেত্রে এটা অনেক হয়, লাইক 80% কোয়েশ্চেনে তুমি কোয়েশ্চেন ব্যাংক যদি ঘাটো দেখবা যে আগে চলে আসছে। আমাদের বারও হয়েছিল, পরের বারও হয়েছিল। তো এটাই, কিছু কিছু কোয়েশ্চেন থাকবে, যেমন মনে করো ফর এক্সাম্পল 75টা কোয়েশ্চেন আছে 25টার মধ্যে, এর মধ্যে আই এম কোয়াইট শিওর 20-20-20-60টা কোয়েশ্চেন তোমার একদম পারার মতো হবে। মানে তুমি আগে করছো, এক্সামে করছো, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে করছো, কোথাও একটা করছো। বাকি যে 10-15টা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো কী করে মাঝে মধ্যে কুয়েট নতুন ধরনের প্রবলেম দেয়। যেমন 19-20-এ কী করছিল, 19-20-এ অসীম লঘুতাই পরিবাহিতা আর হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের মধ্যে একটা দিছিল, সম্পর্কের ম্যাথ দিছিল, যেটা বইতে আছে বাট আমরা করি নাই। তো এই টাইপের ছোটোখাটো জিনিসগুলো, বা কোনো একটা একটু হার্ড ম্যাথ দিল, কোনো একটা মনে করো ফিজিক্সের একটা কঠিন কনসেপ্ট থেকে ম্যাথ দিয়ে দিল, যেটা ইউজুয়ালি আমরা করে যাই না। ওকে, তো এই টাইপের কোয়েশ্চেন থাকবে। কয়টা থাকবে? 5-6টা সর্বোচ্চ। মানে 5-6টা কোয়েশ্চেন এমন থাকবে যেটা তুমি লাইক জেনারেল প্রিপারেশন নিয়ে পারার কথা না, যদি না প্রবলেম সলভিং স্কিল ভালো হয়। অ্যাট ম্যাক্স 5-6টা থাকবে। ইউজুয়ালি বাকি যেই 75টার মধ্যে 70টার উপরেই করার মতোই হয়। ওকে, অ্যান্ড টাইমও খুব বড় একটা ইস্যু হয় না, যদি না তুমি স্টুপিডের মতো একটা কোয়েশ্চেনে অনেক বেশি টাইম স্পেন্ড করো, যেটা আমি করছিলাম ঢাবিতে, আইউটিতে। আমি ঢাবিতে একটা ফিজিক্স রিটার্ন প্রবলেমের উপরে 5-6 মিনিট ওয়েস্ট করেও এটা মিলাইতে পারি নাই। পরে 5-6 মিনিট না, মেবি আরও বেশি। পরে দেখি যে টাইম নাই। আইউটিতে আমি একটা ফিজিক্স প্রবলেমের উপরে 4 মিনিট ওয়েস্ট করছি। ভাবছিলাম যে আরে এটা তো সহজ, আর এটা তো আমার পারার কথা, তো মিলতেছে না কেন, আরেকবার করে দেখি। তো এই লুপটাতে পড়া যাবে না। এখানে 75টা কোয়েশ্চেন অ্যান্ড 25টা ইংলিশ। তো ইংলিশ আসলে যদি এতদিন প্রিপারেশন না নিয়ে থাকো, তাইলে ইংলিশ এইটুকু টাইমে প্রিপারেশনে বেশি কিছু হবে না। তো 75টা কোয়েশ্চেনের মধ্যে তুমি যদি ভালো মতো অ্যান্সার করো, তাইলে আই থিঙ্ক কেউ যদি অ্যাডমিশন টাইমে অনেক বেশি ফাঁকি না দেয়, 65টা পারার মতো কোয়েশ্চেনে দিবে। ওকে, তো কোয়েশ্চেন প্যাটার্ন আসলে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবা যে সেমই থাকে। ওকে, কোয়েশ্চেন প্যাটার্ন কখনোই চেঞ্জ হয় না, স্ট্যান্ডার্ড হুট করে হাইও করে না। হইতে পারে যে এবার 10টা কোয়েশ্চেন সে কঠিন দিয়েছে, আগের 5টা দিয়েছিল, এইরকম। বাট তাছাড়া বাকি প্রত্যেকটা কোয়েশ্চেন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, ওই সেম জিনিসই ঘুরে ফিরে আসবে বারবার। ওকে, আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই কাটমার্ক কত হইতে পারে এবার, এরকম, বা কত পর্যন্ত গেলে চান্স পাইতে পারি, সিট পাইতে পারি, এই ধরনের কোয়েশ্চেন। এখন এইবার কিন্তু কুয়েটের এক্সামটা সবার আগে হচ্ছে। ওকে, আমাদের বার বুয়েট রিটেনের 1 সপ্তাহ পরে কুয়েট হয়েছিল। আগের বারও কুয়েট সিকে রুয়েট আর কি শেষের দিকে হয়েছিল, বাট এইবার কুয়েটের এক্সামটা সবার আগে হচ্ছে। তো কাটমার্ক এইবার নর্মালের থেকে কম হতে পারে বা বেশিও হইতে পারে,
এই জায়গায় আসলে অনেক কিছু নির্ভর করতেছে। কুয়েট রেজাল্টটা কবে পাবলিশ করবে অ্যান্ড ভর্তি কবে শুরু করবে তার উপরে নির্ভর করতেছে। কারণ এখনও ঢাবি বুয়েট এগুলোর পরীক্ষা বাদ আছে। এখন কুয়েট রেজাল্ট পাবলিশ করলো, ভর্তির ডেট দিয়ে দিল, ওইগুলোর এখনও রেজাল্ট পাবলিশ হয় নাই। তখন কি হবে, যারা মোটামুটি চান্স পাইছে সবাই কেউ না কেউ ভর্তি হয়ে থাকবে। ওকে, পরে যদি অন্য ভার্সিটিতে ভালো সাবজেক্ট আসে ওখানে চলে যাবে। আর যদি রেজাল্ট পরে পাবলিশ হয় তাইলে হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে আরও বেশি টানবে, আবার অনেকে ভর্তি ক্যান্সেলও করবে। তো এবার এইটা এক্সপেক্ট করা যায় যে ওয়েটিং লিস্ট থেকে অন্যান্য বার থেকে বেশি টানবে। রিজন হচ্ছে কুয়েটে কিন্তু মোটামুটি সবাই এক্সাম দিতেছে। আমি যাদেরকে চিনি যারা লাইক বুয়েটের জন্য প্রিপারেশন নিতেছে, অনেক ভালো স্টুডেন্ট, তারাও কুয়েটে এক্সাম দিতেছে, বিকজ এটা ফার্স্ট ইঞ্জিনিয়ারিং এক্সাম। তো সবাই কিন্তু দিতেছে। সো এবার তোমার হয়তো বা মেরিট লিস্টে আগের বার যদি 2000 পর্যন্ত টানে, এবার দেখা গেল যে 3000 টানছে বা তার বাইরে টানছে, এইরকম একটা জিনিস হওয়ার কথা। বাট এটা নির্ভর করতেছে আসলে কবে থেকে ভর্তি শুরু হয় এগুলোর উপরে। আর ওই জন্য রেজাল্ট দেখে খুব বেশি ঘাবড়ানোরও কিছু নাই যদি একটু পেছনে আসে। এইবার আশা করা যায় যে ওয়েটিং লিস্ট থেকে অনেক বেশি টানবে। আর আরেকটা কোয়েশ্চেন যেটা অনেক বেশি পাই যে ভাই কয়টা কোয়েশ্চেন অ্যান্সার করব। এখন দেখো, তুমি আসলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার মানে দেয়াটা টাফ। রিজন হচ্ছে হ্যাঁ, সিকিউরিটি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড মেনটেন করে, বাট যদি টাফ করে ফেলে, তুমি মাথায় আইডিয়া নিয়ে গেছো 70টা অ্যান্সার করা লাগবে, কোয়েশ্চেন করছে টাফ, মানে ইন জেনারেল কোয়েশ্চেন টাফ করছে, সবগুলাই একটু বড় বড় ম্যাথ দিছে, তখন তো তুমি চাইলেও 70টা অ্যান্সার করতে পারবা না, রাইট? সো এই জিনিসটা মাথায় না নিয়ে যাওয়াই উচিত। যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় চেষ্টা করবা 65 আপ করতে, 70 আপ করতে। আমার মনে হয় আমি 72টা করছিলাম 75টার মধ্যে। ইংলিশ তো আউটলায়ার, ইংলিশ মনে হয় 12টা করছিলাম, তো আমার র্যাঙ্ক আসছিল 24। ইংলিশ আরও করা উচিত ছিল এখন মনে হয়। যাই হোক, আর আমার সাথে আরও কিছু ফ্রেন্ড ছিল যারা 62, 63 অ্যান্সার করছে, তাদের ওর 3 ডিজিট র্যাঙ্কে আসছে। সো এইরকম আসলে কোনোবারই তো কাটমার্ক পাবলিশ করে না, সো এটা বোঝা টাফ যে কত পর্যন্ত আর কি টানবে বা কতটুকু অ্যান্সার করা উচিত। তোমার টার্গেট হচ্ছে সর্বোচ্চ সংখ্যক অ্যান্সার করা উইথ অ্যাকিউরেসির সাথে সর্বসংখ্যক অ্যান্সার করা। 25% যেহেতু নেগেটিভ মার্কিং আছে, তুমি না জানলে দাগাবা না। আর এই জায়গায় 5টা অপশন আছে, সো দাগানোর কোয়েশ্চেনই আসে না জানলে। এখন লাস্ট এই কয়দিনে কি করবো ভাই? আর 5-6 দিন টাইম আছে। তো এই 5-6 দিনে তোমার মেইন কাজটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক করা। কেন? অ্যাজ আই সেড আর্লিয়ার, 70 to 80% দেখবা কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু আসতেছে, হুবহু। তুমি ওই টাইপটা প্র্যাকটিস করে গেলে 1 মিনিটের মধ্যে পারে যাবা। ওইটা প্র্যাকটিস না করে গেলে একটু টাইম বেশি লাগবে। এই জায়গায় কিন্তু তুমি পিছিয়ে যাবা। কিছু কিছু কঠিন প্রবলেম দেবে যেগুলোতে টাইম বেশি লাগবে। তো তোমার যদি কোয়েশ্চেন ব্যাংক অনেক ভালো মতো প্র্যাকটিস করা থাকে, যেই 60 to 70% কোয়েশ্চেন আসতেছে কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু, সেগুলো করতে তোমার টাইম কম লাগবে। তখন তুমি ওইগুলোতে একটা লেভারেজ পাবে। ওকে, দ্যাটস ওয়াই মেইন টার্গেট এই নেক্সট 5-6 দিনে কোয়েশ্চেন ব্যাংক তুমি আগেও করছো, রিসেন্টলিও করছো, বাট আরেকবার রিভিশন দিয়ে যাবা ইঞ্জিনিয়ারিং মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। তো কোয়েশ্চেন ব্যাংকটা শেষ করার পরে তোমার মেইন কাজটা হচ্ছে সিকিউরিটির যে মডেল টেস্ট বুকটা আছে সেইটাতে নিজে নিজে এক্সাম দেওয়া। দেখো, লাস্টের দিকে এসে তুমি রিভিশন দিতেছো কি দিতেছো না, এইটার ইম্প্যাক্ট কিন্তু খুব বেশি একটা পড়বে না এক্সাম হলে। কারণ এক্সাম হলে তুমি যেই জিনিসগুলোতে অভ্যস্ত সেইগুলাই কিন্তু তুমি ওখানে গিয়ে করে আসবা। ওকে, তুমি আগের দিন রাতে পড়ে এইটা এক্সপেক্ট করতে পারো না যে পরের দিন তোমার মনে থাকবে। তোমার লং টার্ম মেমোরিতে যেগুলো আছে সেইগুলোর উপরে বেস করে তোমার এক্সাম দেওয়া লাগবে। দ্যাটস ওয়াই লাস্টে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে মডেল টেস্ট দেওয়া। উদ্ভাসে 2টা মডেল টেস্ট আছে। এছাড়াও তোমার যে মডেল টেস্ট বুকটা দিছে সেই মডেল টেস্ট বুকটাই নিজে নিজে টাইম ধরে এক্সাম দিবা, একদম পুরো এক্সামের মতো সিচুয়েশন ক্রিয়েট করে নিজের জন্য করবা। এরপরে তুমি সেটা অ্যানালাইজ করবা যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে। এতদিন মানে অনেকদিন আগেই করা উচিত ছিল, বাট যদি না করে থাকো এই লাস্ট 4-5 দিন অ্যাটলিস্ট করো যে তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে, এগুলো অ্যানালাইজ করা, নিজে জানা যে আমি এখানে একটা সিলি মিস্টেক করছি, আমি এখানে ঢাল উল্টা ধরে ফেলছি, বা এখানে যোগের জায়গায় বিয়োগ দিয়ে ফেলছি। এই ধরনের জিনিসগুলো সবথেকে ভালো হয় যদি তুমি নোট করে ফেলো, তাইলে তুমি পরবর্তীতে যখন এমসিকিউ এক্সামগুলো হবে রিভিউ করে যেতে পারবা যে কোথায় তোমার সিলি মিস্টেকগুলো হচ্ছে। আমার কিন্তু এমসিকিউ এর সব থেকে বড় প্রবলেম ছিল যে আমার সিলি মিস্টেক হইতো। ওকে, আমি একদম ইজি এমসিকিউ কোনো একটা ছোটোখাটো ভুল করে ফেলছি। তো এটা অ্যাভয়েড করার জন্য আমি এটাই করছিলাম যে প্রত্যেকটা এক্সাম দিতাম, উইকলি হোক বা যেই হোক, তারপরে এসে আমি অ্যানালাইজ করতাম যে কোথায় কোথায় আমার কী ভুল হয়েছে এক্স্যাক্টলি, এগুলো নোট বানায় ফেলছিলাম। এরপরে সেগুলো আমি বারবার দেখলে আমার মাথায় একটা আইডিয়া থাকতো যে এই কোয়েশ্চেনটা ফেস করলে, মানে একটা কোয়েশ্চেন ফেস করলে মাথায় একটা বেল বাজতো যে আচ্ছা এই কোয়েশ্চেন আমি ভুল করি। ওকে,
ইংলিশের কথা বলি, অনেকে জিজ্ঞেস করতেছে ভাই ইংলিশের প্রিপারেশন কেমন নিব, ইংলিশটা এতদিন কিচ্ছু পড়ি নাই। তাহলে সিকিউরিটি ইংলিশ খুব যে টাফ আসে আমি বলবো না, মোটামুটি কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা যে যেগুলো আর কি অ্যাডমিশনের জন্য ইংলিশ সেরকম স্ট্যান্ডার্ডে আসে। তো এতদিন যদি না পড়ে থাকো, লাস্টে একদিন বসে যদি কোয়েশ্চেন ব্যাংক শেষ হয়ে যায়, অবশ্যই 5-6 ঘন্টা ইংলিশটা একটু দেখে নিবা, উদ্ভাসের যেই ইংলিশ বইটা দিছে বা অন্য কোনো বই থেকে 5-6 ঘন্টা একটু দেখে নিবা। কি দেখবা? কোয়েশ্চেন অ্যানালাইজ করবা যে প্রত্যেকটা টপিক বাই টপিক আর কি কোয়েশ্চেন দেওয়া আছে। বিশেষ করে কিছু ইম্পর্টেন্ট টপিক সবসময় প্রত্যেকবারই আসে, যেমন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট প্রত্যেকবার আসে, তারপরে কারেকশন, তোমার রাইট ফর্ম অফ ভার্বস, এইসব জিনিসপাতিগুলো। ওকে, আসলে লাস্টের দিকে এসে ইংলিশের জন্য এর থেকে বেশি কিছু করা উচিত না আমার মনে হয়। তুমি ফিজিক্স ম্যাথের ফর্মুলাগুলো বারবার রিভিশন দিয়ে যাইতে পারো, বাট ইংলিশে দেখেও খুব একটা বেশি লাভ হবে না। ওই 25টার মধ্যে 10-12টা এমনিতেই পারবে। ওকে, আমি নিজেও ঢাবিতে ইংলিশ দাগাইছিলাম, ইংলিশের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আমি 12টা মেবি দাগাইছিলাম, 12-13টা, বা এগুলো কনফিউজ ছিলাম বলে দাগাই নাই, দেখানো উচিত ছিল মনে হয়। তো যাই হোক, মোটামুটি প্রিপারেশনের এইটুকুই। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি। আমি সবসময় এমসিকিউ যেগুলোতে টাইমের অ্যাগেন্স্টে রেস্ট করা লাগে, আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করি যে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করা। ওকে, কারণ কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকে, সেগুলো খুব ইজিলি অ্যান্সার করে ফেলা যায়। বাট আমার মনে হয় আমি সিকিউরিটি ফিজিক্স বা ম্যাথ কোনো একটা দিয়ে অ্যান্সার করছিলাম, কারণ আমার মেন্টালিটি এমন ছিল যে দেখো 3 ঘন্টা কিন্তু একটা লং টাইম। ওকে, তুমি এমনি নর্মালি উইকলি দিতে গেলেও লাস্টের দিকে দেখবা যে একটা ফ্যাটিক চলে আসে, 2 ঘন্টার এক্সামে একটা ফ্যাটিক চলে আসে, 3 ঘন্টা একটা লং টাইম। তো তুমি ভাবো কুয়েটে যে কোয়েশ্চেনগুলো একটু টাফ দিবে, ওকে, ওই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করার জন্য তোমার কিন্তু একটা লাইক স্টেবল মেন্টালিটিতে থাকা লাগবে। আমি এটাই ভেবে আর কি শুরুতে ফিজিক্স আর ম্যাথ অ্যান্সার করেছিলাম, যে ম্যাথ আর ফিজিক্সে আমার প্রবলেম সলভিংয়ের জায়গাটা একটু বেশি, আমার একটু ভাবা লাগবে। এই জন্য আমি ম্যাথ আর ফিজিক্স ওইভাবে আর কি আগে শেষ করে দেন লাস্টের দিকে এসে কেমিস্ট্রি করছিলাম। স্টার্ট করতে পারো ম্যাথ দিয়ে, ম্যাথ ইউজুয়ালি একটু বড় বড় প্রবলেম দেয়, বাট এই জায়গায় রিস্কটা কি? রিস্কটা হচ্ছে তুমি যদি অনেক বেশি টাইম স্পেন্ড করে ফেলো, দেখলা যে কেমিস্ট্রিতে এসে ইজিয়ার প্রবলেম ছিল, সেগুলো তুমি আর করার জন্য টাইম পাইতেছো না। 3 ঘন্টা যেহেতু টাইম, এইটা হওয়ার কথা না, আনলেস ইউ মেক হিউজ ব্লান্ডার্স, মানে একটা কোয়েশ্চেনে 10-12 মিনিট ওয়েস্ট না করলে এটা হওয়ার কথা না। বাট এটা আর কি শুরুতে চেষ্টা করবা যে আগে কোয়েশ্চেনটা দেখে নিবা, 5 মিনিট আগে তো কোয়েশ্চেন দিয়ে দিবে। শুরুতে তুমি চেষ্টা করবা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এটার মধ্যে হার্ড কোনটা দিছে, কোনটা কঠিন দিছে। ওকে, এখন এই জায়গায় তোমার 2টা মেন্টালিটি কাজ করতে পারে। একটা হচ্ছে কঠিনটা আমি আগে করব, কারণ আমার ব্রেইন আর কি ভালো প্রসেস করতে পারবে শুরুতে, আর কঠিনটা আমি লাস্টের জন্য রাখবো যাতে কনফিডেন্সের অভাব না হয়। ওয়েল, টাইম যেহেতু আছে, কঠিনটা দিয়ে শুরু করতেই পারো, এখানে রিস্কটা একটু কম। তো এটা তুমি ডিসাইড করার সুযোগ পাবা ওই কোয়েশ্চেন 5 মিনিট আগে দিয়ে দিলে তখন। বাট জেনারেল সাজেশন থাকবে ফিজিক্স বা ম্যাথ দিয়ে শুরু করা। বিশেষ করে ফিজিক্স করলে আর কি শুরুর দিকে অনেক তাড়াতাড়ি একটানা করে ফেলা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাই যদি এমন দেখা যায় যে অনেকগুলো পারতেছি না, রাইট, সেক্ষেত্রে কি আমি র্যান্ডমলি দাগাই দিয়ে চলে আসবো নাকি দিব না? ওয়েল, এটা মনে হতে পারে যে র্যান্ডমলি দাগানোটা একটা স্টুপিড কাজ, বাট বিলিভ মি অর নট, 4টা অপশনের ক্ষেত্রে তুমি যদি র্যান্ডমলি দাগাও, এক্সপেকটেশন কিন্তু পজিটিভ আসে। মানে প্রবলিস্টিক্যালি অ্যানালাইসিস করলে 4টা অপশনের ক্ষেত্রে এক্সপেকটেশন পজিটিভ আসে, মিনস তোমার পজিটিভ মার্ক পাওয়ার চান্সেস অনেক হাই, ওকে, নেগেটিভ মার্কিংয়ের থেকে। এখন 5টা অপশনের ক্ষেত্রে এক্সপেকটেশনটা 0। ওই জন্য যেইটা তুমি একদমই জানো না সেটা র্যান্ডমলি দাগানোর কোনো দরকার নেই। বাট আই উড সাজেস্ট যে 2টার মধ্যে কনফিউজড, এটা তুমি দাগাইতে পারো, প্রবলিস্টিক্যালি তোমার ভালো মার্ক পাওয়ার চান্স বেশি। বাট ইটস আপ টু ইউ। যদি দেখো যে আমার অনেকগুলো হয়ে গেছে, 70টা মতো হয়ে গেছে, তখন আই ডোন্ট থিঙ্ক রিস্ক নেওয়ার দরকার আছে। বাট যদি দেখো যে অনেক কম হয়েছে, সেই ক্ষেত্রে রিস্কগুলো একটু নিতে পারো, যে মানে চান্সই পাবা না এইরকম অবস্থা হয়েছে, 55টা বা 50টা দাগাইছো, এইরকম কেসে একটু রিস্ক নিতে পারো। বাট এটা তুমি ওই মোমেন্টে ডিসাইড করবা। যদি 2টার মধ্যে কনফিউজ থাকো তাহলে দাগাই দিতে পারো। আমি হয়তো দাগাইতাম এটা আর কি, অ্যান্ড আমি মনে হয় দাগাইছিও। তো এটাই, প্রবলিস্টিক্যালি ইট মেক্স সেন্স। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে স্কিপ করা লাগবে। হ্যাঁ, এখানেও স্কিপ করা লাগবে। 3 ঘন্টা টাইম আসছে বলে যে আমি বড় প্রবলেম একদম 10 মিনিট ধরে করে ফেলবো না। আমি সেম কাজটা করতে গিয়ে মারা খাইছি, তাই বলতেছি যে এখানেও স্কিপ করা লাগবে। তোমার বড় প্রবলেমগুলো লাস্টের জন্য রেখে দেবা। 3 ঘন্টা টাইম আছে, লাস্টে টাইম আছে, সমস্যা নাই। একটা প্রবলেম মিলতেছে না,
বাদ, ওইটা গোল করে রেখে দাও। তুমি পুরোটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে একবার গো থ্রু করো, তারপরে তুমি টাইম পাবা, তারপরে তুমি 20-30 মিনিট টাইম পাবা। ওই টাইমে গিয়ে ওইটাতে অনেক বেশি টাইম দিতে পারবা, ডাজন্ট ম্যাটার। ওকে, তো এখানেও স্কিপ করা লাগবে। যদি কখনো দেখো যে অনেক বেশি প্রেশার চলে আসছে, ব্রিথ। ওকে, ডিপ ইনহেল, স্লো এক্সেল, এইভাবে ব্রিথ করলে তোমার শরীরটা রিল্যাক্স হয়ে যাবে, মাইন্ড রিল্যাক্স হবে, স্ট্রেস কমে যাবে। এই জিনিসটা আমি ওয়েট ফিলিতে করছিলাম, ঢাবিতেও করছিলাম। আমি অনেক বেশি স্ট্রেসড হয়ে গেছিলাম, লাইক তাড়াহুড়ার মধ্যে হাত টাত কাঁপতেছিল এরকম। তো ব্রিদিংটা অনেক হেল্প করে। আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আমাদের তো তোমার সিকিউরিটি এক্সামটা হয়েছিল বুয়েট রিটেনের 1 সপ্তাহ পরে। তো বুয়েট রিটেন আমার খুব একটা ভালো হয় নাই, মন মতো হয় নাই, অন্যান্য এক্সামের তুলনায় অনেক বেশি খারাপ করছিলাম। তো এমনিতেই মন খারাপ ছিল, পরীক্ষা দিতে মন চাই নাই। তাও রাজশাহীতে এক ভাই থাকতো, আম্মু বললো যে যা রাজশাহীতে গিয়ে এক্সামটা দিয়ে আয়। আর ততদিনে আমার ঢাবি, তারপরে জিএসটির রেজাল্টও বেরোয় গেছে। ইচ্ছা ছিল যে ওয়েল বুয়েটে যা হয় হোক, আমি ঢাবিতে সিএসিতে বলবো। তো তাও গেছিলাম সিকিউরিটিতে। ট্রাস্ট মি অন দিস, আমি 1 সপ্তাহ কিচ্ছু পড়ি নাই, একটা সিঙ্গেল ওয়ার্ডও পড়ি নাই। আগের দিন রাতেও ফর্মুলা কিছু দেখি নাই, রাতে ভাইয়ের সাথে ছাদে শুয়ে আড্ডা দিতেছিলাম। তারপরের দিন সকালে 10টার সময় এক্সাম ছিল আমার মনে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে খেটে এক্সাম হলে ডিরেক্ট ঢুকে গেছি যে যাই করে আসি। তো বসছি, আমার মুড যদিও খারাপ ছিল, বাট এক্সাম হলে লাইক দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট এক্সাম পারফরমেন্সেস এভার। এক্সাম হলে আমি একটানা সব অ্যান্সার করে গেছি, লাইক আই ওয়াজ ইন আ ফ্লো স্টেট, একটানা আমি 70-72টা লাইক অ্যান্সার করে গেছি। এরপরে ইংলিশ কয়েকটা দাগায় বের হয়ে চলে আসছি। হ্যাঁ, পরে দেখলাম যে বুয়েট রিটেনের মেবি 2 দিন পরে এক্সাম রেজাল্ট দিছিল। পরে দেখলাম যে 24th আসছে, একটা 2 ডিজিট র্যাঙ্ক আসলো। তো এটা আর কি একটা মানে সিকিউরিটি আর জিএসটি, এই দুইটা হচ্ছে আমার বেস্ট এক্সাম গেছে। জিএসটিতে আমি কোনো প্রেশার নিই নাই, ইচ্ছা ছিল না দেওয়ার, এমনি দিছি, অ্যাপ্লাই করছি তাই। তো একটা জিনিস যেটা আমি নিজের থেকে নোটিস করছি এবং অন্যদের এক্সপিরিয়েন্স থেকেও, সেটা হচ্ছে তুমি যে এক্সামে যত বেশি চিল থাকবা, সেই এক্সামে তোমার ভালো করার চান্সেস তত বেশি। রিজনটা হচ্ছে আমি বুয়েট এক্সাম হলে অনেক বেশি এক্সেসিভ প্রেশার নিয়ে ফেলছিলাম। একটা স্কিপ করছি মানে ও শিট, আমি তো পিছিয়ে যাইতেছি। ওকে, এই ধরনের প্রেশারটা যখন আসবে তখন দেখবা যে তুমি আর প্রবলেম সলভ করতে পারতেছো না, সিলি মিস্টেক হইতেছে। ওকে, সিলি মিস্টেকের চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যায় যখন তুমি আন্ডার প্রেশার থাকো। অনেকে আছে যারা আন্ডার প্রেশার অনেক ভালো করে, আই এম নট ওয়ান অফ দেম। তো চিল মেন্টালিটিতে এক্সাম দেওয়া লাগবে সবসময়। যারাই জিজ্ঞেস করো সবাই এটা সাজেস্ট করবে, তুমি যদি এক্সাম হলে ভাবো যে আয় হায় আমার লাইফ শেষ, আমি এই কোয়েশ্চেনটা না পারলে আমার লাইফ শেষ, এটা ভাবলে তোমার এক্সাম খারাপ হতে বাধ্য, তুমি নিজে আটকাতে পারবে না। তো আগের দিন রাতে একদম পুরা যতটুকু ঘুম তোমার দরকার পুরোটা ঘুমায় যাবা। সকালবেলা উঠে যদি মুসলিম হও নামাজ কালাম পড়ে যাবা, একদম ফ্রেশ মাইন্ডে এক্সাম হলে বসবা, কোনো চিন্তা আনা যাবে না। তোমার একটাই কাজ, আমার কোয়েশ্চেন সলভ করতে হবে। আমার কোয়েশ্চেন সলভ করতে ভালো লাগে, দ্যাটস আমি করতেছি, এই টাইমের মধ্যে করা লাগবে এই। ওকে, দ্যাটস ইট। পরবর্তীতে কী হবে কী হবে না এগুলো তোমার ডিসাইড করেন না, এগুলা সব কিছুই নির্ভর করে সৃষ্টিকর্তার উপরে। সো তোমার জন্য যেটা প্ল্যান করা আছে সেটাই হবে, এটার ব্যাপারে কেউ ঘটাইতে পারবে না। সো বেস্ট অফ লাক টু অল অফ ইউ। পরীক্ষা দিয়ে এসে আমাদের জানাইও কেমন পরীক্ষা হয়েছে। অ্যান্ড অ্যাজ আই সেড, আমি আবার বলবো যে এত বেশি প্রেশার নিয়ে লাভ নাই। ওকে, তুমি 2 বছরে যা প্রিপারেশন নিচ্ছ সেটার উপরে বেস করে এক্সাম দিতে যাচ্ছ। অ্যান্ড লাস্ট কয়েকদিনে এসে খুব বেশি কিছু চেঞ্জও করতে পারবে না। সো লাস্ট মোমেন্টে রিভিশনটা দিয়ে যাও, প্র্যাকটিস করে যাও, অ্যান্ড জাস্ট চিল মাইন্ডে এক্সামটা দাও। এরপরে অনেকগুলো এক্সাম আছে, এটা খারাপ হইলেও খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।